সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির 50তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। দুদিন ধরে ভারী বর্ষণ, দার্জিলিংয়ের সবুজ স্নিগ্ধ আবহাওয়া ভারী বর্ষণে প্যাকাশে রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো মহিষের পাল। কখন দিন আর কখন রাত তা ঠাহর করা দেয়। দুদিন বৃষ্টিতে হোমস্টের কটেজ থেকে বেরোতে না পারলেও পাহাড়ের চূড়ায় মেঘেদের ভেলার সাথে খুনসুটি জমিয়ে বৃষ্টিমুখর দিনগুলো খুব একটা খারাপ কাটেনি ওরুদের। ওরা কখনো একসাথে বসে মনোপলি খেলায় মেতেছে, আবার কখনো গিটারের টুংটাং আওয়াজের সাথে তাল মিলিয়ে নিঃসংকোচে গান ধরেছে একই সুরে। মুষলধারার বর্ষণ কিছুটা কমে এলে ছেলেরা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে শহরের দিক থেকে খাবার কিনে এনেছে, আর মেয়েরা খুব যত্ন করে সেগুলো রান্না করে সবাইকে পরিবেশন করেছে। এক এক দেশের এক একজন মিলেমিশে যেন আস্ত একটা পরিবার ওরা। নিজেদের বউকে কিছুটা পুষ্র দিতে কখনো বা পার্সেলও নিয়ে এসেছে ছেলেরা। একসাথে মিলেমিশে গল্প, আড্ডা, খুনসুটি, দুষ্টুমি, অতঃপর দিন শেষে যে যার মতো জোড়ায় জোড়ায় ফিরেছে নিজেদের জন্য বরাদ্দকৃত কটেজে, হয়তোবা ভালোবাসার মানুষের সাথে মধুরাত্রি যাপন করতে, নয়তো মনের মাঝে দমিয়ে রাখা একরাশ কাতরতা আর হতাশা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে। আর এভাবে পার হয়েছে ওদের দার্জিলিংয়ের ঘরবন্দি দুটো দিন। আজ সারাদিন বৃষ্টি নেই, তবে আকাশ গুমোট হয়ে ধূসর রং ধারণ করে আছে। এই তো কিছুক্ষণ হলো দিনের সূক্ষ্ম নিয়ন আলোতে আঁধারের পর্দা টেনে নিয়ে সন্ধ্যা নেমেছে ধরণী জুড়ে। বাইরে মেঘ ডাকার গুড়গুড় আওয়াজ হচ্ছে, এক পশলা ঝুম বৃষ্টি এক্ষুনি নেমে এলো বলে। আর ভেতরে আঙ্গুলের ভাঁজে শাড়ির কুচি ধরে কোমরে গুছতে ব্যস্ত লতানো মোহনীয় শরীরের অধিকারিণী, সদ্য যৌবনে পা রাখা মারাত্মক এক রূপসী যুবতী। টকটকে লাল শিপনে শাড়িটা কোনো মতে পরা হয়ে গেলে ওরও ব্যস্ত হাতে আঁচল ঠিক করতে শুরু করে। প্রথমে সব সময়ের মতো আঁচলটা বাহু থেকে ছেড়ে দিলেও আজ কি ভেবে যেন আঁচল গুটিয়ে রাখলো কাঁধের উপরিভাগে, যার দরুন এক ফালি নির্মেদ কোমরের রহস্য উন্মুক্ত রয়ে গেল। হাতের কাজ শেষ করে ওরও ঘুরে দাঁড়ালো কটেজের দেয়ালে লাগোয়া অত্যাধুনিক গোলাকার আয়নাটার দিকে, যেখানে ভেসে আসছে এক লাস্যময় সুন্দরী রমণীর নিদারুণ প্রতিবিম্ব। আয়নার প্রতিবিম্বতে নিজেকে সুন্দরী আবিষ্কার করে নিজে লাজুক হাসলো ওরও। তারপর কাঠের স্টুল টেনে বসে পড়ল, মাথাভর্তি রেশমের মতো চুলগুলো আঁচড়াতে। চুলের চিরুনি চালাতে চালাতে ওরও ভাবতে লাগলো আজ সারাদিনের কথা। আজ বৃষ্টি ছিল না বলেই 2 দিন বাদে সবাই মিলে বেরিয়েছিল ওরা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মাঝে রক গার্ডেন, রেইনবো ফলস, ফার্ম ফরেস্ট সবখানে একটু করে ঢু মেরে আবার শহরের দিকে ফিরে এসেছে ওরা সবাই মিলে। যেহেতু শহরটা শায়রের, তাই আজকের ট্যুর গাইডও শায়র। ও সবাইকে এটা ওটা দেখাতে ব্যস্ত। ওদিকে সারাদিন অরু, নীলিমা আর এলিসারা একসাথেই ছিল। আগমনটা যেভাবে হোক না কেন, হুট করে নিজেদের স্বপ্নের শহরে পা রেখে 2 বান্ধবী পুলকিত ওরা, যার ফলস্বরূপ উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই ওদের। দুজন হাতে হাত ধরে হাঁটছে, তো কখনো আবার দাঁড়িয়ে পড়ে একজন আরেকজনের ক্যামেরাম্যান হয়ে ছবি তুলে দেওয়ার মোক্ষম দায়িত্ব পালন করছে। এত উচ্ছ্বাস, এত উদ্দীপনার মাঝেও কৃতিকের চোখ মুখ ছিল বিষণ্ণতায় ঘেরা। চাহনিতে ছিল অমাবস্যার মতোই কালো মেঘের ঘনঘটা। সবার মাঝে উপস্থিত থেকেও যেন কিছু একটা নিয়ে খুব হতাশ দেখাচ্ছিল ওকে। গতানুগতিক বেপরোয়া চলন বলনের মাঝেও ওর চোখের সেই অপারক দীর্ঘশ্বাস আর আক্ষেপটুকু স্পষ্ট খেয়াল করেছে ওরও। কৃতিক কখনো ফোন স্ক্রল করেছে, তো কখনো সবার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করেছে। এমনকি পরনের কালো রঙা হুডিটার চেইনটা যে বক্ষস্থল পর্যন্ত খুলে ভেতরের সাদা স্যান্ডো গেঞ্জিটা দৃশ্যমান, সে খেয়াল অবধি নেই ওর। এত আনন্দের মাঝেও এই সব কিছু চোখ এড়ায়নি ওর। কৃতিকে এভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ওরও যতবারই ওর শুকনো মুখশ্রীর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করেছে, ঠিক ততবারই কৃতিকের চাহনিতে বুক কেঁপে উঠেছে ওর। টলটলে দিঘির জলের মতো চোখ দুটোতে কি ভীষণ কাতরতা আর অপরাগতা তা কেবল ওরই টের পেয়েছে। কৃতিকের এমন ভগ্ন চাহনি দেখলে হৃদয়ে ভীষণ তোলপাড় হয় ওর। বারবার মনে হয় সবার সামনে ছুটে গিয়ে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়তে, ওর ভাষা ভাষা চোখের পাতায় আবেশিত চুমু এঁকে দিয়ে দৃঢ় গলায় বলতে, এই তো আমি তোমার বুকে আছি, তাহলে কেন এই কাতরতা বলো?
কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ কৃতিকের মতো ছন্ন ছাড়া বেপরোয়া ওরও নয়। যথেষ্ট লজ্জার সংকোচ রয়েছে ওর মধ্যে। তাই এবার নীলিমাকে রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে অরু দাঁড়ালো কৃতিকের পাশ ঘেঁষে। অরু পাশে এসে দাঁড়াতে চোখ নামিয়ে এক ঝলক ওকে দেখে নিয়ে পুনরায় চোখ সরিয়ে নিকোটিনের ধোয়ার কুণ্ডলিতে মন দেয় কৃতিক। কৃতিকের এহেন মুড অফ হওয়ার কারণটা যে ও নিজেই তা ভালো মতো আঁচ করতে পারছে ওরও। তবুও কিছুটা সংশয় নিয়ে কাঁপা কণ্ঠে কৃতিককে শুধালো, কি হয়েছে, ঠিক আছেন আপনি? অরুর কথায় কৃতিক আবারও সেই ব্যথাতুর চাহনি নিক্ষেপ করে নরম গলায় জবাব দিল, ঠিক আছি। তারপর আর কোনো কথা নয়। অর্ণব আর সায়রকে ডাকতে ডাকতে অরুকে এক প্রকার এড়িয়েই ওখান থেকে চলে গিয়েছে কৃতিক। এরপর সারাটা দিন অতিবাহিত হলো, অথচ দুজনার একটা বাক্য কথা আদান প্রদান হয়নি। বেখেয়ালে দুজনার চোখাচোখি হয়ে গেলে কৃতিকের ব্যাকুল দুচোখ অরুকে ব্যথা দিয়েছে বারবার। এত আনন্দের সবটাই কেমন ফিকে লেগেছে অরুর নিকট। অবশেষে সন্ধ্যা নামতেই হৃদয়ের মাঝে একরাশ ব্যথাতুর অনুভূতি নিয়ে কটেজে ফিরেছে অরু। কটেজে ফিরে বেডরুমে প্রবেশ করে আর এক মুহূর্ত অপেক্ষা করেনিও। দ্রুত ব্যস্ত হয়ে পড়েছে কৃতিকের জন্য নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করার কাজে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটার ঘনত্ব কম, তাই গায়ে লাগছে না মোটেই। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই পাহাড়ের চূড়ায় হোমস্টের ফ্রন্ট ইয়ার্ডে কাঠের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে অর্ণব, সায়র আর কৃতিক। তিনজনের হাতে একটা করে সিগারেটের শলাকা। ওদের নিঃশ্বাসের তালে তালে অন্ধকারের মাঝে সেই শলাকাগুলো জ্বলছে আবার নিভছে। নিকোষ আঁধারে পাহাড়ের ঢালে এক আটটু চোখ বুলিয়ে নিয়ে অর্ণব দৃষ্টি নিক্ষেপণ করে সায়রের দিকে। সায়র তখনও নির্লিপ্ত চোখে কালো মেঘাচ্ছন্ন আকাশমানে চেয়ে আছে। সে সময় অর্ণব হাত বাড়িয়ে ওর পিঠ চাপড়ে বলে ওঠে, নীলিমাকে উঠিয়ে নিয়ে এলে ভালো কথা, এবার কি করবি, কিছু ঠিক করেছিস? সায়র হাসূচক মাথা নাড়িয়ে বলল, ভিসা পাসপোর্টের প্রসেস চলছে, কাজ হলে ওকে নিয়ে ফিরে যাব। আর তোর পুরান ঢাকাইয়া শ্বশুর? অর্ণবের কথা সায়র কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে মৃদু হেসে বলল, আমার মনে হয় না নীলিমা যতটা ভয় দেখিয়েছে শ্বশুর আব্বা অতটাও ডেঞ্জারাস। কিছুদিন হয়তো রেগে মেগে বাঁশ হাতে এদিকে ওদিক ঘুরে বেড়াবে, তারপর সব ঠিক হয়ে যাবে। চিল ব্রো। অর্ণব হুশ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো অলওয়েজই চিল। শ্বশুরের বন্দুকের সামনে দাঁড়িয়েও বলিস চিল আব্বাজান, এত চিল কই পাস? অর্ণবের কথায় সায়র মলিন হেসে কৃতিকের দিকে তাকিয়ে বলে, আমরা তো ফিরে যাচ্ছি, তুই কি করবি? সায়রের কথায় একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক ছিঁড়ে। কিছুক্ষণ থম মেরে থেকে ও বলল, আপাতত যাচ্ছি না, কোম্পানির অনেক কিছু এখনও আয়ত্তে আসেনি, সব কিছু বুঝে উঠতে আরও বছরখানেক সময় লেগে যাবে, তারপর না হয় ফিরে যাব। কৃতিকের কথার পাছে অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলে উঠল, কোম্পানি তো তুই হেড অফিস থেকেও সামলাতে পারবি, এখানে থাকতে হবে কেন? কৃতিক বলল, ওরুকে নিয়ে ভাবছি, আমাদের সম্পর্কটা আরেকটু স্বাভাবিক হোক। আমি ওর অভ্যেসে পরিণত না হলে কোনো কিছুই সম্ভব নয়। নয়তো দেখা যাবে ইউএসএতে ফিরে মার আপার জন্য কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। কৃতিকের কথায় অর্ণব হাসূচক মাথা নাড়ালেও সায়র বাম হাত ঢুকিয়ে দিয়ে বলে উঠল, কিন্তু ওরু তো সায়রের কথা জিহ্বা অবধি এসে থেমে গেল, কারণ এই মুহূর্তে নিজের বাহু দিয়ে ওর গলাটা চেপে ধরে আছে কৃতিক। ওর হাতের বাঁধনটা ছাড়ানোর জন্য সায়র কাইকুই করছে খুব, অর্ণবের কাছেও সাহায্য চাইছে, অথচ অর্ণব মিনমিনি হাসছে আর স্মোকিং করছে। সায়রকে আরেকটু শক্ত করে চেপে ধরে কৃতিক দাঁত কটমটিয়ে বলল, কতবার বলেছি আমার বইয়ের নাম মুখে নিবি না তুই, কথা কানে যায় না? সায়র খ্যাক খ্যাক কেসে উঠে অস্পষ্ট আওয়াজে বলল, আরে ভাই আমি বিবাহিত এখন, ছাড়। বিবাহিত কেন, 3 বাচ্চার বাপ হলেও তুই আমার বউয়ের নাম মুখে আনবি না, ব্যাস। কৃতিকের কথা সায়র এবার বিরক্ত হয়ে বলল, এমন ভাব করছিস যেন আমার মুখে জীবাণু লেগে আছে। আমি তোর বউয়ের নাম মুখে নিলে ফসকা পড়বে? হ্যাঁ পড়বে, 100 বার পড়বে, কারণ তুই পুরাটা একটা মহামারী। আজ থেকে তোর নাম রাখা হলো সায়র ভাইরাস। আর আমি একদমই চাই না আমার ওইটুকুনি বউটা তোর ভাইরাসে আক্রান্ত হোক, দূর হ শালা। কথা শেষ করে সায়রকে ধাক্কা মেরে কাদার মধ্যে ফেলে দিল কৃতিক। তা দেখে অর্ণব না চাইতেও মুখ ফসকে হো হো করে হেসে দিল। কৃতিকও নতুন উদ্যমে সিগারেট ধরিয়ে মিটমিট করে হাসি সংবরণ করছে। যথাসাধ্য চেষ্টা করেও মুখের আদলে গম্ভীর ভাবটা ধরে রাখা যাচ্ছে না কিছুতেই। ওদের দুজনার এহেন কপটতা আর ষড়যন্ত্রকারীর ন্যায় আচরণ দেখে সায়র কাদা ছড়িয়ে উঠতে
আবারও পিছলে পড়ে গিয়ে ঠোঁট উল্টে বলল, শালা মির্জাফরের দল, তোদের কোনোদিন ভালো হবে না। বউয়ের হাতে সকাল সন্ধ্যা উত্তম মধ্যম খাবি তোরা, এই আমি অভিশাপ দিলাম। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ জানান দিচ্ছে রাত তখন 12টা বেজে 1। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। হোমস্টের পুরো এরিয়াতে বিদ্যুৎ নেই, যার দরুন তিমিরে ঢাকা পড়েছে পাহাড়ি এই নির্জন বসতিটা। ওরু হাত বাড়িয়ে আলগোছে একটা চার্জার লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন কিছুটা আলোকিত চারিপাশ। বজ্রপাতবিহীন শান্ত কোমল বাড়িধারা, তাও দমকা হাওয়ায় বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে কটেজের তকতকে মেঝে। তাই ওরও এবার হুড়মুড়িয়ে এগিয়ে গিয়ে ব্যস্ত হাতে হাট করে খুলে রাখা জানালাটা বন্ধ করে দিল। ওরও যখন রিনচিন ছুরি বাজিয়ে দ্রুত হস্তে জানালা বন্ধ করছিল, ঠিক তখনই অন্য পাশ দিয়ে চুল থেকে বৃষ্টিকণা ঝেড়ে সরাতে সরাতে এক প্রকার ছুটে রুমে প্রবেশ করে কৃতিক। রুমে এসে আবছা আলোয় ওরুকে না দেখতে পেয়ে গলা ছেড়ে ডেকে উঠল, ওরু। কৃতিকের আওয়াজ পেয়ে ওরু তাড়াহুড়া করে নিজের শাড়িটা ঠিকঠাক করে চুলগুলো আরেকটু ভালো মতো পরিপাটি করে হাতে একটা রেড ভেলভেট কেক নিয়ে এগিয়ে গেল মেইন ডোরের দিকে। কৃতিক এখনও একই জায়গাতে ঠায় দাঁড়িয়ে আছে। ওরু এগিয়ে গিয়ে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর সামনে কেকটা বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলল, হ্যাপি বার্থডে হাজব্যান্ড, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। মোমবাতিটা নিভে যাবে ঝটপট কিছু উইশ করে পেলুন। আমার আর কিছু চাওয়ার নেই। কৃতিকের দু চোখ তখন জলজল করছিল এক টুকরো মোমবাতির নিয়ন অগ্নিশিখা, অথচ কেকের দিকে ওর কোনো রকম নজর নেই। মাদকতার অনলে ডুবে যাওয়া ঘোর লাগা দুটো চোখ আটকে আছে ওর কাজল কালো চোখে। কৃত্রিম উপায়ে রঙিন করা রোজে দুটো ফিনফিনে ঠোঁটের ভাঁজে, আর তারপর সেই আকর্ষিত একপালি নির্মেদ বাঁকানো কোমর, যা কৃতিকের সুস্থ সবল মস্তিষ্কটাকে অচল বানিয়ে দিতে সক্ষম। আর সেই ঘোরের মাঝে অস্ফুটে কথাটা বলে ওঠে কৃতিক। কৃতিকের কথার পাশে ওরু সভ্রু কুঞ্চিত করে বলল, কিছু চাওয়ার নেই মানে, এ আবার কেমন কথা? অরুর কথায় জবাব দিল না কৃতিক। উল্টে অরুর আগাগোড়া ইশারা করে ওকে প্রশ্ন ছুড়ে হাসি স্বরে বলল, ইজ ইট মাই বার্থডে প্রেজেন্ট বেবি? অরু জবাব দিল না। তীব্র সংকোচে মাথাটা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। মৌনতা সম্মতির লক্ষণ, সেটা ভেবে বাঁকা হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের আগায়। ও আচমকা হাত থেকে কেকটা রেখে ওরুকে ছো মেরে নিয়ে চলে গেল কটেজের ছাদ খোলা বারান্দায়। সঙ্গে সঙ্গে আকাশ ফুটো হয়ে পতিত বৃষ্টিকণা এসে ভিজিয়ে দিল ওরুর সর্বাঙ্গ। সুন্দর শাড়ি, সাজগোজ, লম্বা চুল সব কিছু ধুয়ে মুছে স্নিগ্ধতায় ছেয়ে গেল ওর সমগ্র মুখমণ্ডল। হার্টবিট, ইউ লুকস প্রিটি। ব্যাস এতটুকুই। আর কোনো কমপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করল না কৃতিক। বরং কোনোরূপ কথাবার্তা ছাড়াই দুহাতে ওরুর কোমরটা শক্ত করে চেপে ধরে ওর গলার মাঝে হুট করে দাবিয়ে দিল নিজের মুখটা। প্রতিফলিত তীব্র আক্রোশের ন্যায় এক নাগারে গাঢ় চুম্বন দিশেহারা করে দিচ্ছে ওরুকে। কৃতিকের এমন আক্রোশ দেখে এক পর্যায়ে ওরুর মনে হচ্ছে ওকে কোনো রক্তচোষা চেপে ধরেছে। এক্ষুনি নিজের লাল চোখ আর সুচালো দাঁত বের করে শরীরের সবটুকু রক্ত এক নিঃশ্বাসে শুষে নিয়ে যাবে সে। আর ওরু পড়ে রইবে একটা নিথর রক্তহীন মানবী হয়ে। বিষয়টা ভাবতে ওরুর গায়ে কাঁটা দিল। রাতের আধারে বৃষ্টির মাঝে কৃতিকের এহেন অতিরিক্ত উত্তেজনা দেখে কিছুটা ভীত হয়ে পড়ল মেয়েটা। তাই ওকে নিজের থেকে সরানোর খুব জোর চেষ্টা করে কম্পিত গলায় ওরু বলল, আরে অন্তত কেকটা তো কাটুন। কৃতিক ওরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে ওর পোশাকের লাগোয়া পিতাটা মুখের সাহায্যে টেনে খুলতে খুলতে হিসিয়ে বলল, সব পরে খাবো, তার আগে। মাঝপথে থেমে গেল কৃতিক। দু কদম পিছিয়ে গিয়ে সন্দিহান গলায় ওরুকে বলল, বেবি, এখনও তো এটা বলিস না যে তুই ফিট নেই, এখনও তো তোর। আবারও থেমে গেল কৃতিক। ভেতরে অস্থিরতাটা দমাতে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। ওরুর পৃষ্ঠদেশ উন্মুক্ত, ক্ষুদ্র বৃষ্টিকণাগুলো নিঃসংকোচে ঠাঁই নিয়েছে সেথায়, অথচ আলো পিছলে যাওয়ার মতোই মসৃণতা তার। এতক্ষণে তো ওরু রূপ দিয়েছিল অজানা এক ঘোর লাগা শিহরণে, আর এখন এত ঠান্ডার মাঝেও চোখমুখ গরমে জ্বলে যাচ্ছে ওর। তবু কৃতিককে আশ্বস্ত করতে সামান্য ঘাড় ঘুরিয়ে হাস্যচোখ মাথা নাড়ল ওরও। কৃতিক ওর হায়ের মানে বুঝতে না পেরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, এভাবে যন্ত্রণা না দিয়ে মুখে বল, জাস্ট ইউজ ইউর ওয়ার্ড। কৃতিকের ধমকে ওরু কেঁপে উঠে নরম গলায় ঝিনঝিনিয়ে বলল, ঠিক আছে। ওরুর কথাটা বলতে যতক্ষণ, তার পরক্ষণে ঝড়ের গতিতে ওকে পুনরায় কাছে টেনে নিল কৃতিক।
দিন শেষে আরও একবার অরুকে সহ্য করতে হলো এই বেপরোয়া খামখেয়ালি লোকটার উন্মাদনায় মত্ত মাত্রাতিরিক্ত ভালোবাসাময় এক দিশেহারা ঝড় তুফানের রাত, যা ওর নিকট চিরস্মরণীয়। বেলা বেজেছে অনেক, তবে চারিদিকে চোখ বোলালে মনে হচ্ছে মাত্রই ভোর হলো। মেঘের চাদরে ঢেকে আছে প্রকৃতি, বৃষ্টি হচ্ছে দফায় দফায়। তার মাঝে বাইকের জ্যাকেট আর লেদার প্যান্ট পরে ফ্রন্টিয়ারে দাঁড়িয়ে দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার চেষ্টা করছে কৃতিক। অরুর মাত্রই ঘুম ভেঙেছে, পরনে এখনও কৃতিকের হুডি। সেভাবে একজোড়া হ্যালো কিটি পায়ে চড়িয়ে কটেজ থেকে বের হয়ে এলো। ফ্রন্টিয়ারটি কৃতিককে দেখতে পেয়ে চোখ ডলতে ডলতে কৃতিকের পাশে এসে দাঁড়িয়ে পড়ে ওরু। অরুর আগমন টের পেয়ে দূরবীন থেকে চোখ সরিয়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, গুড মর্নিং বেবি। আদরে বিড়াল ছানার মতো দুহাতে কৃতিককে শক্ত করে আগলে ধরে আহ্লাদি গলায় ওরু বলল, গুড মর্নিং, কিন্তু কোথায় যাচ্ছেন? রাইডিংয়ে। কৃতিকের কথায় ওরু হকচকিয়ে উঠল। ঘুমের ঘোর কেটে গেল তৎক্ষণাৎ। শটান হয়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় ওরু বলল, পাগল আপনি? এই বর্ষায় কেউ রাইডিংয়ে যায়? ওর কথায় কৃতিক পিছল হেসে জানালো, পাহাড়ি রাস্তায় বৃষ্টির মাঝে রাইডিংয়ের থেকে অ্যাডভেঞ্চারাস আর কি হতে পারে? অরুর ঠোঁট উল্টে বলল, তাহলে আমিও যাব। কৃতিক তৎক্ষণাৎ অরুর কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, নো ওয়ে, তুই এখানেই থাকবি। কেন? আমি গেলে সমস্যাটা কি? কৃতিক দূরবীনে নজর দিয়ে বলল, রাস্তাঘাট পিচ্ছিল, তার উপর একটু পরপর বৃষ্টি হচ্ছে, এখন তোকে নেওয়া যাবে না। অরু রুদ্ধ আওয়াজে বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন রাস্তায় রিস্ক আছে, তাই তো? সেটা কখন বললাম? এই যে এখন। কৃতিক ভেতর থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তেমন কিছু। তাহলে আমাকে নিয়ে যান, আমিও আপনার সাথে রাইডিংয়ে যেতে চাই। কৃতিকের কথার মাঝে চট করে কথাটা বলে ওঠে ওরও। কৃতিক ওর চোখ পাকিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল, জিদ করছিস কেন? বলেছি তো নেব না। সারা রাতভর এত ভালোবাসা দেওয়ার পরে সকাল সকাল কৃতিকের এতটুকু শক্ত কথাও বেশ গায়ে লাগলো অরুর। অরু হলপ করে বলতে পারে, রাতের কৃতিক আর এখনকার কৃতিকের মাঝে আকাশ পাতাল ব্যবধান। কেন যেন না চাইতেও অভিমানী অশ্রু জলে টলটলে করে উঠল ওর দু চোখ। অরুর চোখে পানি। ব্যাপারটা বোধগম্য হতেই কৃতিক দ্রুত হস্তে ওকে বুকে টেনে নিয়ে বলল, কাঁদছিস কেন বেবি? এখনও শরীর খারাপ লাগছে? পেন কিলার নিয়েছিলি? অরু ফুঁপিয়ে উঠে বলল, আমাকেও নিয়ে যান প্লিজ, আমিও আপনার সাথে যেতে চাই। অরুর অসহায় আবদারের কাছে চরমভাবে হেরে গিয়ে একটা তপ্ত অপারগ নিঃশ্বাস ছাড়ল কৃতিক। অতঃপর ওর মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব, তবে আমার মতো লেদার স্যুট, গ্লাভস, সেফটি ফ্যাট সব কিছু পরতে হবে। বল রাজি? কৃতিকের কথার পাছে ওরও মুচকি হেসে জোরে জোরে মাথা ঝাঁকালো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পাহাড়ি রাস্তা ধরে সিটং এর দিকে সাই সাই করে এগিয়ে যাচ্ছে বাইকটা। কৃতিক খুব সাবধানে স্পিডোমিটারের গতি কমিয়ে বাইক রাইড করছে, যা ওর কাছে প্রচণ্ড বোরিং লাগছে। বাইকে বসে ঠেলা গাড়ির ফিল নিতে নিতে এক পর্যায়ে বিরক্ত হয়ে অরু কৃতিকের দিকে ঝুঁকে গিয়ে বলল, এত আস্তে চলছে কেন বাইকটা? আপনি না রাইডার? এই আপনার রাইড, আবার আমাকে দিয়ে সেফটি প্যাডও পরিয়েছেন। অরুর কথায় কৃতিক কপট হেসে বলল, তোর যে ফার্স্ট রাইডিং পছন্দ সেটা আগে বলিস নি কেন? আমি আরও ভাবলাম ছোট মানুষ। কৃতিকের কথায় আগামাথা না বুঝে অরু ভ্রুকুটি করে বলল, আপনি কি বলতে চাইছেন? কিছু না, ধরে বস। কৃতিকের কথা মতো অরু ওর কাঁধে রাখা নিজ হাতের বাঁধনটা জোরালো করতেই স্পিডোমিটারের গতি দ্বিগুণ বাড়িয়ে ফেলল কৃতিক। সচকিত চোখে রাইড করতে করতে সামনের লুকিং গ্লাসে তাকিয়ে অরুকে শুধালো, আর ইউ ওকে বেবি? ওর প্রশ্নের জবাবে অরু হাসূচক মাথা নাড়ালে সঙ্গে সঙ্গে স্পিডোমিটারের গতি আরও বাড়িয়ে দিল কৃতিক। এবার অরু আর তার সামলাতে না পেরে আচমকা পড়ে গেল কৃতিকের পিঠের ওপর। কৃতিক একইভাবে লুকিং গ্লাসে তাকিয়ে হেলমেট পরিহিত অরুকে বলল, এভাবে নয়, শক্ত করে জড়িয়ে ধর। অরু ধরল। এরপর আর কোনো কথা নয়, দুজনে চুপচাপ একটা লং রাইডিং উপভোগ করতে লাগলো পুরোটা সময় ধরে। এতক্ষণ একইভাবে বসে থাকায় অরুর বেশ সাহস বেড়েছে। ও হুটহাট করে দুই হাত মেলে দিচ্ছে মুক্ত নির্পাখা পাখির ন্যায়। অরুকে চুপচাপ রাইডিং উপভোগ করতে দেখে কৃতিক ডেকে বলল, বেবি হাউ ইজ ইট? অরু মুক্ত বাতাসে দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, দারুণ। আমাকে এভাবে প্রশান্তির সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য হলেও আপনার আয়ু বাড়ুক, আমার সব আয়ু আপনার হোক।
ওরু কথাটা বলার সঙ্গে সঙ্গে বাইকে ব্রেক কষল কৃতিক। হঠাৎ এভাবে ব্রেক কষে ওরু কিছুটা ঘাবড়ে গেল। ও ভাবছে কোনো কথায় আবার ছুটে গেল কৃতিক, তাই একটু ইতস্তত গলায় বলল, কি হয়েছে? কিন্তু না, ওরুর ভাবনার সঙ্গে বাস্তবের কোনো মিল হলো না। আজ বোধহয় কৃতিক পণ করে নিয়েছে কোনো কিছুতেই রাখবে না সে। তাই সেই মোতাবেক ওরুকে আঙ্গুলের ইশারা দিয়ে একটা স্থানীয় টং দোকান দেখিয়ে বলল, বেবি চা খাবি? আমি খেতে পারি, কিন্তু আপনি তো সচরাচর চা খান না। ওরুর কথায় কৃতিক ওর কবরে আঙ্গুলের টোকা দিয়ে বলল, তোর জন্য সব খেতে পারি আমি, ইভেন ডাস্টবিনে ফেলে দেওয়া খাবারও। কৃতিকের কথাটা চট করে ওরুর কাছে পরিচিত শোনালো। কবে কোথায় এমন কিছু হয়েছে বিষয়টা নিয়ে ভাবতে গিয়েও বেশি দূর এগোতে পারল নাও। তার আগেই কৃতিক টেনে টুনে নিয়ে গেল চায়ের দোকানে। চা পান করে নতুন উদ্যমে আবারও বাইক এগিয়ে যায় স্বীয় গতিতে। দুপুরের দিকে বৃষ্টিটা একটু থেমে গেলেও এখন বিকেল বাড়ার সাথে সাথে পুনরায় বৃষ্টির গতিবেগ বেড়েছে। ওরুর তাতে কোনো ধরনের মাথা ব্যথা না থাকলেও কৃতিক কিছুটা চিন্তিত। পাচা না আবার ঠান্ডা লেগে যায় দুজনেরই। কৃতিক চুপচাপ রাইড করছে দেখে ওরু পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে শুধালো, আর কত দূর? কৃতিক ওর প্রশ্নের জবাব না দিয়ে বলল, এভাবে কাছে আসছিস কেন? কন্ট্রোল হারিয়ে ফেলব তো, তারপর যখন তখন অ্যাক্সিডেন্ট। ওরু এদিক ওদিক মাথা নাড়িয়ে কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই না, আপনি খুব ভালো রাইড করেন, কত মসৃণ, এত দ্রুত চলেছে, তাও আমি একটুও ভয় পাইনি। তাহলে তুমি করে ডাক। কৃতিকের কথায় ওরু ফিক করে হেসে বলল, আপনার তুমিতে এত দুর্বলতা কেন বলুন তো? কৃতিক বেখেয়ালে বলল, জানি না, তোর মুখে তুমি ডাক শুনতে ভালো লাগে, মনে হয় দুনিয়াতে আমারও আপন কেউ আছে, আমি তার প্রয়োজন নই, কেবলই প্রিয়জন তুমি। কৃতিকের কথা শেষ হতে না হতেই রিনরিনে আওয়াজ ভেসে এলো ওরুর দিক থেকে। কৃতিক দু চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে হাসকি স্বরে বলল, আবার বল। ওরু কৃতিকের গলাটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তুমি 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 শুধুই আমার জেগে। ওরুর মুখে এতবার তুমি ডাক শুনে পুলকিত কৃতিক, তাই ও ঘাটটা সামান্য ঘুরিয়ে ওরুকে কিছু বলতে যাবে, তার আগে কিছু একটা নজরে আসতে অকস্মাৎ চোখ দুটো বড় বড় হয়ে গেল ওরুর। ও দেখলো বৃষ্টির মাঝে ফাঁকা রাস্তা পেয়ে হুট করে কোথা থেকে যেন রং সাইড দিয়ে একটা কাভার্ড ভ্যান ঢুকে পড়েছে মাঝ রাস্তায়, যার দূরত্ব ওদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার বা তারও কম। ওরুর চোখ বড় বড় হয়ে গিয়েছে। কৃতিক সামান্য ঘাড় ঘুরিয়ে হেলমেটের উপর থেকে ওরুর গালে আলতো চুমো খেলো। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল ওরু। দেখে। ওরুর কথায় কৃতিক আচমকা সামনে তাকিয়ে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে হার্ট ব্রেক কষল, কিন্তু তার আগে পিচ্ছিল রাস্তায় আর কাভার্ড ভ্যানের ধাক্কা মিলেমিশে বিশাল দেহি বাইকটা দুটো মানুষ সহই ছিটকে পড়ল পাহাড়ি রাস্তার খাদে। চোখের সামনে প্লাস্টিকের খেলনার মতো একটা বাইক ছিটকে পড়েছে দেখা মাত্রই কাভার্ড ভ্যানটা দ্রুত গতিতে প্রস্থান করলো সেখান থেকে। তার পরবর্তী মুহূর্তটা একদম শুনশান নীরব, যেন আশেপাশে কিছুই ঘটেনি। লোকালয় ছাপিয়ে এই জায়গাটা বেশ অনেকটা দূরে অবস্থিত, তাও পাহাড়ের ঢাল, বৃষ্টির হাওয়ার দরুন মানুষ তো দূরে থাক, একটা কাক পক্ষীও নেই আশেপাশে। রাস্তা দিয়ে তখনও সরোবরের ন্যায় কলকলিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। সেই জলের ছাট চোখে মুখে আছড়ে পড়তেই কেঁপে উঠল কৃতিক। শক্ত পাথর খণ্ডে লেগে ওর হেলমেটটা দুই ভাগ হয়ে গিয়েছে। ওরু তখনও কৃতিকের বুকের মাঝে চেতনাহীন হয়ে পড়ে আছে। কিভাবে যেন বাইকটা হাত থেকে ছুটে গেলেও ওরুকে শক্ত করে বুকে চেপে ধরেছিল কৃতিক, যার দরুন ওরুর হেলমেটটা এখনো অক্ষত। নিভু নিভু চোখে এক ঝলক ওরুকে দেখল কৃতিক। না, ওর হেলমেট ঠিকই আছে। নিজেরটা আদৌ ঠিক আছে কি না তা দেখার মতো সুযোগ হলো না কৃতিকের, কারণ ওর মাথাটা শক্ত জড়বস্তুর মতোই ভার হয়েছে। সেই সাথে চুলগুলো আঠালো মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা, পুরো দুনিয়া ওলটপালট দেখাচ্ছে। এই ঝাপসা চোখে কৃতিকের চোখ গেল এক কোণে উল্টে পড়ে থাকা বাইকটার দিকে। ও নিজের রক্তাক্ত হাতে বুক পকেট থেকে দিয়াশলাই বের করে কী ভেবে যেন দিয়াশলাইটা জ্বালিয়ে ছুঁড়ে মারল বাইকটার দিকে। সঙ্গে সঙ্গে মাথা সমান অগ্নিশিখা ছড়িয়ে দাউ দাউ করে জ্বলে উঠল বাইকটা। বহুক্ষণের প্রচেষ্টায় একটুখানি উঠে বসল কৃতিক। অতঃপর খুব করে চেষ্টা চালালো ওরুকে নিজের সর্বশক্তি দিয়ে কোলে নেয়ার, কিন্তু পারল না। উঠে দাঁড়ানোর আগে হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল চুনো পাথরের উপর। নাক দিয়ে অনর্গল রক্ত ঝরছে, আজকে একটু বেশিই ঝরছে। কিন্তু কানের কাছে এখান থেকেও কি যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। কৃতিক আস্তে করে হাত দিল সেখানটায়,
তারপর ভেজা হাতটা এনে ধরলো নেবু নেবু চোখের সামনে। ধরতে আবছা আবছা দেখতে পেল ওর কান বেয়ে ঘন কালচে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তটা স্বাভাবিক নয়। কৃতিক তা দেখে একটু তাচ্ছিল্য করে হাসল, যেন কিছুই হয়নি। ব্যাস এটুকুই। এরপর পুরো রঙিন পৃথিবীটা কৃতিকের চোখের সামনে ধীরে ধীরে কালচে হয়ে এলো। হাত পাগুলো কাঁপতে কাঁপতে চোখের সামনে অকস্মাৎ আঁধারে তলিয়ে গেল পুরো ধরনী। কৃতিক আস্তে করে পড়ে রইল চেতনাহীন অরুর পাশেই। একটু আগের খুনসুটি, অরুর গায়ের ঘ্রাণ, অরুর খিলখিল হাসির আওয়াজ, আর সবশেষে দুঠোঁট নাড়িয়ে অস্পষ্ট ফ্যাসফ্যাস আওয়াজ। মেবি আই কুডন্ট প্রোটেক্ট ইউ, বাট আই লাভ ইউ হার্টবিট। এরপর কয়েক মিনিট নীরবতা। পরক্ষণেই আবারও একটু ঠোঁট নাড়ল কৃতিক। আই লাভ ইউ এ লট। আমার সব আয়ু তোর হোক বউ, আমি না হয় তোর মধ্যেই বাঁচব। অবশেষে আমি তুই মিলেমিশে একাকার হব, আর বাধা নেই। দেশের নামি দামি ব্র্যান্ডেড বাইকটা তখনও দাউ দাউ করে জ্বলছিল এক কোণে। এটাই বোধহয় অরুকে কষ্ট দেওয়ার জন্য অপারগ জায়ান কৃতিকের তীব্র রাগের বহিঃপ্রকাশ ছিল। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।